Hi everyone, welcome to this class. এই ক্লাসে আমরা বি যে ওয়ার্ডটা সেটা নিয়ে শিখব। তো ইংলিশে বি মানে হওয়া, এবং এই বিটা যদি আমি যেই সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখেছিলাম ওইটার সাথে শুধু যোগ দেই তাহলে অর্থ পাল্টিয়ে যায়। তো এই বি এর ব্যবহার জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল আমরা শিখেছিলাম আই ওয়ান্ট টু, মানে আমি কিছু করতে চাই। কিন্তু আপনি যদি বলেন আই ওয়ান্ট টু বি, তার মানে আমি কিছু হতে চাই। তো আপনি যদি বলতে চান যে আমি একজন ডাক্তার হতে চাই, তাহলে কি বলতে হবে? আই ওয়ান্ট টু বি আ ডক্টর। তো এরকম বি দিলে অর্থ পাল্টিয়ে যায়। আপনি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হবেন, তা আপনি কিছু করবেন, আই উইল, তারপর বি দিলে আমি ভবিষ্যতে কিছু একটা হব। আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হব। বুঝতে পেরেছেন? তো বি এর ব্যবহার জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। লেটস স্টার্ট। সো বি মানে হওয়া। তো দেখেন আমরা এই স্ট্রাকচারগুলো শিখেছি না? আই হ্যাভ টু মানে কি ছিল? আমার কিছু করতে হবে। কিন্তু আমি যদি বি লাগিয়ে দেই তাহলে আই হ্যাভ টু বি হয়, এবং এটার অর্থ আমার কিছু হতে হবে। সো আই হ্যাভ টু ড্যাশ, আমার কিছু করতে হবে, কিন্তু আই হ্যাভ টু বি ড্যাশ, আমার কিছু হতে হবে। আই হ্যাভ টু বি আ ডক্টর, আমার একজন ডাক্তার হতে হবে। আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই। আই ওয়ান্ট টু বি, আমি কিছু হতে চাই। আই শুড, আমার কিছু করা উচিত। আই শুড বি, আমার কিছু হওয়া উচিত। আপনার প্রথম বয় মানে ফার্স্ট বয় হওয়া উচিত ক্লাসে। আই শুড বি দ্য ফার্স্ট বয় ইন ক্লাস, আমার ফার্স্ট বয় হওয়া উচিত ক্লাসে। ধরেন আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, তাই রেজাল্ট দেওয়ার আগে বলছেন আই শুড বি দ্য ফার্স্ট বয় ইন ক্লাস। আই ক্যান, আমি পারি। আই ক্যান বি, আমি কিছু হতে পারবো, রাইট? বা আমি কিছু হতে পারি। সো আই ক্যান বি আ ডক্টর মানে আমি একজন ডাক্তার হতে পারি বা পারবেন। আই উইল বি, তো আই উইল আমি কিছু করব, আই উইল বি আমি কিছু হব। এই যে দেখেন লিখে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা গল্প পড়ে জিনিসগুলো আরো ভালোভাবে বুঝি। এই ছেলেটা বলছে আই এম রিমন, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি হতে চাই একজন ডাক্তার। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল। ওকে, সো সাকসেসফুল মানে সফল। তো আমি সফল হতে চাই, আমি কিছু হতে চাই। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল। আই উইল বি দ্য বেস্ট ডক্টর, আমি হব সেরা ডাক্তার। এখন ইম্পর্টেন্ট একটা জিনিস শিখব, ওয়েন আই গ্রো আপ। বাক্যের মাঝখানে যদি ওয়েন বসে সেটার অর্থ যখন। ওয়েন দিয়ে কিন্তু এখানে প্রশ্ন করা হচ্ছে না, প্রশ্ন নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে শিখব। কিন্তু ওয়েন যদি বাক্যের মাঝখানে বসে এটার অর্থ যখন। ওয়েন, যখন আই গ্রো আপ, আমি বড় হব। গ্রো আপ মানে বড় হওয়া। তো আই উইল বি দ্য বেস্ট ডক্টর, আমি হব সেরা ডাক্তার। ওয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হব। আই শুড বি কাইন্ড, আমার কিছু হওয়া উচিত। আই শুড বি কাইন্ড মানে দয়ালু। অ্যান্ড হেল্পফুল, হেল্পফুল মানে উপকারী বা সাহায্য করে এরকম একজন মানুষ। টু এভরিওয়ান সবার প্রতি। আই ক্যান বি আ ডক্টর ইফ আই স্টাডি, আমি হতে পারবো একজন ডাক্তার যদি আমি লেখাপড়া করি। ইফ আই স্টাডি, সো আই ক্যান বি আমি কিছু হতে পারবো। আই ক্যান বি আ ডক্টর ইফ আই স্টাডি, যদি আমি লেখাপড়া করি। তো নিচে আমি থার্ড পার্সনে দিয়ে দিয়েছি, হি ইজ রিমন, সে হলো রিমন। হি ওয়ান্টস টু বি আ ডক্টর হয়ে যাচ্ছে, এটা শুধু এস যোগ হচ্ছে, বাকি সব সেম থাকছে। হি ওয়ান্টস টু বি সাকসেসফুল, সে সফল হতে চায়। হি উইল বি দ্য বেস্ট ডক্টর ওয়েন হি গ্রোজ আপ। গ্রোজ কেন বসলো? কারণ থার্ড পার্সন সিঙ্গুলার পরে যদি ভার্ব বসে সিম্পল রূপে এটার সাথে এস বাই এস বসে। হি শুড বি কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু এভরিওয়ান, তার হওয়া উচিত দয়ালু এবং উপকারী বা সাহায্যকারী সবার প্রতি। হি ক্যান বি আ ডক্টর ইফ হি স্টাডিজ, সে হতে পারবে একজন ডাক্তার যদি সে লেখাপড়া করে। সো নোট নিচে দিয়ে দিয়েছি, ইফ মানে যদি, আ লট মানে অনেক। ওকে, সো এটা শিখে রাখেন। আ লট মানে কি? অনেক। এবং বাক্যে ওয়েন থাকলে সেটার অর্থ যখন, অর্থাৎ বাক্যের মাঝখানে যদি ওয়েন থাকে। প্রশ্নে ওয়েন থাকলে সেটার অর্থ কখন, যেটা আমরা সামনের ক্লাসগুলোতে শিখব। রাইট? তো আপনি যখন ওয়েন দিয়ে প্রশ্ন করছেন তার মানে আপনি কখন জানতে চাচ্ছেন, কিন্তু সেন্টেন্সের মাঝখানে যদি ওয়েন বসান এটার অর্থ যখন হয়, যেটা আমরা দেখেছিলাম যে আই উইল বি দ্য বেস্ট ডক্টর ওয়েন আই গ্রো আপ। অলরাইট, সো আরেকটা গল্প দিয়েছি। আই এম সামি, আমি হলাম সামি। আই লাভ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। আই ওয়ান্ট টু বি আ ফুটবলার ওয়েন আই গ্রো আপ, আমি হতে চাই একজন ফুটবলার যখন আমি বড় হব। আই ওয়ান্ট টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, আমি জিততে চাই ওয়ার্ল্ড কাপটা। উইন মানে জেতা। ওকে, সো আই ওয়ান্ট টু উইন মানে আমি জিততে চাই। আই উইল বি, আমি কিছু একটা হব। আর রিচ ফুটবলার, একটা ধনী ফুটবলার হবে। ইফ আই ওয়ান্ট টু বি আ ফুটবলার, যদি আমি একজন ফুটবলার হতে চাই। ইফ আই ওয়ান্ট টু বি আ ফুটবলার, কমা, আই শুড ইট হেলদি ফুডস, আমার স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া উচিত। আই শুড এক্সারসাইজ এভরিডে, আমার কিছু করা উচিত। কি করা উচিত? এক্সারসাইজ করা উচিত প্রত্যেক দিন, এভরিডে।
সো নিচে থার্ড পারসন সিঙ্গুলার দিয়েছি, হি ইজ সামি, হি লাভস টু প্লে ফুটবল হয়ে যাচ্ছে, হি ওয়ান্টস টু বি আ ফুটবলার ওয়েন হি গ্রোজ আপ হয়ে যাচ্ছে, হি ওয়ান্টস টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, হি উইল বি আ রিচ ফুটবলার, ইফ হি ওয়ান্টস টু বি আ ফুটবলার হি শুড ইট হেলদি ফুডস, হি শুড এক্সারসাইজ এভরিডে। সো নিচে একটা নোট দিয়েছি, লাভ টু মানে কোনো কিছু করতে ভালোবাসি। সো আই লাইক টু আমি কিছু করতে পছন্দ করি, আই লাভ টু আমি কিছু করতে ভালোবাসি, আই লাভ টু ইট বার্গার্স মানে আমি বার্গার খেতে ভালোবাসি। অলরাইট গাইস, মুভিং অন। তো আরেকটা গল্প লিখেছি। তো এই মেয়েটার নাম লিমা। তো সে বলছে, আই এম লিমা, আই ওয়ান্ট টু বি আ কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। I love computers, আমি কম্পিউটার ভালোবাসি। I will be very smart and successful, আমি কোনো কিছু একটা হব, I will be very smart, অনেক স্মার্ট হব এবং সফল হব। I can be an engineer, আমি হতে পারবো একজন ইঞ্জিনিয়ার at Google, গুগলে if I try, যদি আমি চেষ্টা করি। if I try মানে কি, যদি আমি চেষ্টা করি, I try, okay, if I try. So she is Lima, she wants to be a computer engineer, she loves computers, she will be very smart and successful, she can be an engineer at Google if she tries হয়ে যাচ্ছে। She can be an engineer at Google if she tries হয়ে যাচ্ছে। Try থেকে tries কেন হচ্ছে? কারণ থার্ড পারসন সিঙ্গুলারের পরে যদি ভার্বের সিম্পল ফর্ম বসে ওইটা এস বা ইএস বা আইইএস বসে। এখন এস ইএস আইএস কোন নিয়মগুলোতে বসে? আমরা গত ক্লাসে সিঙ্গুলার প্লুরালের যে নিয়মগুলো শিখেছি না, ওই একই নিয়ম কিন্তু ভার্বের উপরেও অ্যাপ্লাই হয়, তো এটা জেনে রেখেন। ওকে, সো এই যে দেখেন কনসোনেন্ট প্লাস ওয়াই যদি থাকে তাহলে ওয়াই সরে গিয়ে আইএস বসে। তো নাউনের প্লুরালের ক্ষেত্রে ওই নিয়মগুলো বসে, এবং এই যেই ভার্বগুলো থার্ড পারসন সিঙ্গুলারের পরে যে ভার্বটা না, ওইটার সাথে এস বাই এস যোগ করতে হয় না বা আইএস, ওইটা একই নিয়মে হয়। সো কনফিউজড হয়ে যায় না, এটা কিন্তু ভার্ব আর ওগুলো নাউন ছিল, মানে ওগুলো জিনিসপাতির নাম ছিল আর এগুলো হচ্ছে ক্রিয়া, কিন্তু ওই একই নিয়মে এস ইএস বা আইএস বসতেছে। অলরাইট গাইস, তো এখন শুড, কুড, উড এবং ক্যান এর সাথে যদি বি লাগাই তাহলে কিরকম অর্থ আসে এটা আরও ভালোভাবে বুঝি। সো আই শুড আমার কিছু করা উচিত, আই শুড বি আমার কিছু হওয়া উচিত, আই ক্যান আমি কিছু পারি, আই ক্যান বি আমি কিছু হতে পারি, আই কুড আমি কিছু পারতাম, আই কুড বি আমি কিছু হতে পারতাম মানে পূর্বে, আই উড আমি কিছু করতাম যদি এই সেই হতো, আই উড বি আমি কিছু হতাম যদি এই সেই হতো। তো ধরেন আপনি বললেন যে আমি একজন ডাক্তার হতাম যদি আমি লেখাপড়া করতাম, রাইট? তার মানে কি হয়েছেন? না, এক্সকিউজ দিচ্ছেন। সো আই উড বি আ ডক্টর ইফ আই স্টাডি, আমি একজন ডাক্তার হতাম যদি আমি লেখাপড়া করতাম। সো এই যে নিচে কয়েকটা আমি এক্সাম্পল সেন্টেন্সেস দিয়ে দিয়েছি। আই শুড বি আ ডক্টর ওয়েন আই গ্রো আপ, আমার একজন ডাক্তার হওয়া উচিত যখন আমি বড় হব। আই ক্যান বি হ্যাপি, আমি সুখী হতে পারি, আই ক্যান বি সাকসেসফুল ইফ আই স্টাডি, আমি সফল হতে পারবো যদি আমি লেখাপড়া করি। আই কুড বি আ টিচার ইফ আই স্টাডিড, আমি একজন টিচার হতে পারতাম যদি আমি লেখাপড়া করতাম। যেহেতু এরকম আসতেছে যদি আমি লেখাপড়া করতাম, তো ভার্বের প্যাস্ট টেন্সটা বসবে কিন্তু এখানে। আই কুড বি আ টিচার ইফ আই স্টাডিড মানে পূর্বে যদি লেখাপড়া করতেন। আই কুড বি দ্য উইনার ইফ আই ওয়াজ হেলদি। তো ওয়াজ কেন বসলো এগুলো আমরা সামনে একটা ক্লাসে শিখবো। অ্যাম এর প্যাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। অ্যাম মানে আমি এখন কিছু একটা, ওয়াজ মানে আমি পূর্বে কোনো কিছু একটা ছিলাম। সো আই কুড বি দ্য উইনার ইফ আই ওয়াজ হেলদি মানে আমি উইনার হতে পারতাম যদি আমি সুস্থ থাকতাম, যদি আমি কিছু একটা হতাম। আই উড বি আ ডক্টর ইফ আই স্টাডিড, আমি একজন ডাক্তার হতাম যদি আমি লেখাপড়া করতাম। আই উড বি রিচ ইফ আই স্টার্টেড আ বিজনেস, আমি ধনী হতাম যদি আমি একটা ব্যবসা শুরু করতাম। অলরাইট গাইজ, মুভিং অন। অলরাইট, তো এখন আমরা ইংলিশে মালিকানা কিভাবে বোঝায় সেটা শিখব। এটা কিন্তু হালকা পাতলা অলরেডি আমাদের কোর্সের বিভিন্ন পর্যায়ে এসেছিল, যেরকম মাই ব্যাগ, আমার ব্যাগ, মাই বুক। অলরাইট, তো এটা নিজের মালিকানা বোঝাচ্ছি যে আমার কিছু একটা, কিন্তু তার কিছু একটা কিভাবে বলে, তোমার কিছু একটা কিভাবে বলে, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে এবং সেটাই আমরা এই ক্লাসে শিখব। ওকে, সো পজেশন মানে মালিকানা। তো এগেন ইংলিশে মালিকানা কিভাবে বোঝায় চলেন শিখে ফেলি। পজেশন বা মালিকানা। অলরাইট গাইস, সো মাই মানে আমার, দিস ইজ মাই কার, এটা হলো আমার গাড়ি, অথবা প্রথমে মাই দিতে পারেন, আমার গাড়ি লাল, মাই কার ইজ রেড। তো দেখেন মাই হচ্ছে বাক্যের প্রথমে এবং মাঝখানে বসে। তো আমি যদি বলতে চাই এটা আমার গাড়ি, সো দিস ইজ মাই কার, বাক্যের মাঝখানে বসতেছে। আমি যদি বলতে চাই আমার গাড়ি হলো লাল, ওইখানেও মাই বসে, মাই কার ইজ রেড। মাই ফোন ইজ নিউ, আমার ফোন হলো নতুন। মাই ফাদার ইজ হ্যাপি, আমার বাবা হলো সুখী। এখন বলতে পারতাম দিস ইজ মাই ফোন, এটা হলো আমার ফোন। তো বাক্যের প্রথমে এবং বাক্যের মাঝে মাই বসে, কিন্তু বাক্যের শেষে মাইন বসে, এটা মানেও আমার। কিন্তু দেখেন দিস কার ইজ মাইন, আমি বলছি এই গাড়িটা আমার। তো যদি বাক্যের শেষে আপনি বোঝাতে চান যে কোনো জিনিস আপনার, তাহলে বলেন না এই গাড়িটা আমার, এটা হচ্ছে মাইন। ওকে, সো বাক্যের শেষে মাইন বসে,
বাক্যের মাঝে এবং প্রথমে মাই বসে, এভাবে করে মনে রাখতে পারেন। সো দিস কার ইজ মাইন, এই গাড়িটা আমার। দ্যাট রেড কার ইজ মাইন, ওই লাল গাড়িটা হলো আমার। দ্য ব্লু ব্যাগ ইজ মাইন, নীল ব্যাগটা হলো আমার। ইয়োর মানে তোমার, এবং এই ইয়োর হচ্ছে বাক্যের প্রথমে এবং মাঝখানে বসে। সো দিস ইজ ইয়োর কার, এটা হচ্ছে তোমার গাড়ি। ইয়োর কার ইজ রেড, তোমার গাড়ি হলো লাল। ইয়োর ফোন ইজ নিউ, তোমার ফোন হলো নতুন। ইয়োর ফাদার ইজ হ্যাপি, তোমার বাবা হলো সুখী। কিন্তু বাক্যের শেষে ইয়োর্স বসে, তোমার। ওকে, অর্থ একই, কিন্তু বাক্যের শেষে যদি থাকে ইয়োর্স হয়। তো দেখেন, দিস কার ইজ ইয়োর্স, এই গাড়িটা তোমার, এটা হচ্ছে দিস কার ইজ ইয়োর্স, এস থাকে একটা, ইয়োর্স। ওকে, বাক্যের শেষে থাকলে। তো যদি এটা মিডলে থাকতো, দিস ইজ ইয়োর কার বলতাম। ওকে, দিস ইজ ইয়োর কার, একই কথা। দিস কার ইজ ইয়োর্স এবং দিস ইজ ইয়োর কার একই কথা। দ্যাট রেড কার ইজ ইয়োর্স, ওই লাল গাড়িটা হলো তোমার। দ্য ব্লু ব্যাগ ইজ ইয়োর্স, নীল ব্যাগটা হলো তোমার। এবং শুধু হেজের ক্ষেত্রে হেজ একই, বাক্যের প্রথমেও হেজ বসে, মাঝখানেও হেজ বসে, শেষেও হেজ বসে। তো হেজের ব্যাপারটা একদম সহজ। তো দেখেন, দিস ইজ হিজ কার, এটা হলো তার গাড়ি, মানে একটা পুরুষের কিছু হলে। দিস ইজ হিজ কার ইজ রেড, তার গাড়ি হলো লাল। হিজ ফোন ইজ নিউ, তার ফোন হলো নতুন। হিজ ফাদার ইজ হ্যাপি, তার বাবা হলো সুখী। আরেকটা হেজ হচ্ছে তার। দিস কার ইজ হেজ, এই গাড়িটা হলো তার। দ্যাট রেড কার ইজ হেজ, ওই লাল গাড়িটা হলো তার। দ্য ব্লু ব্যাগ ইজ হেজ, নীল ব্যাগটা হলো তার। সো হেজ একদম সিম্পল। হরের ক্ষেত্রে আবার ওই একই ভেজাল, বাক্যের প্রথমে এবং মিডলে হার বসে, কিন্তু শেষে হার্স বসে যদি মহিলা মানুষের কিছু একটা হয়ে থাকে। সো দিস ইজ হার কার, এটা হচ্ছে তার গাড়ি, একজন মহিলার। হার কার ইজ রেড, তার গাড়ি হলো লাল। হার ফোন ইজ নিউ, তার ফোন হলো নতুন। হার ফাদার ইজ হ্যাপি, তার বাবা হলো সুখী। আর হার্স বাক্যের শেষে, দিস কার ইজ হার্স, এই গাড়িটা হচ্ছে তার। দ্যাট রেড কার ইজ হার্স, ওই লাল গাড়িটা হলো তার। দ্য ব্লু ব্যাগ ইজ হার্স, নীল ব্যাগটা হলো তার। আশা করি বুঝতে পেরেছেন গাইস। পিডিএফগুলো ডাউনলোড করে পড়ে নিন। মালিকানা যদি না বোঝাতে পারেন যে এই জিনিসটা কার, এটা যদি আমি ইংলিশে না বলতে পারি, তাহলে তো আমি ইংলিশ বলতেই পারবো না। সো ভেরি ইম্পর্টেন্ট। অলরাইট গাইস, এখন আসেন আরও কয়েকটা মালিকানার ব্যাপার স্যাপার শিখি। আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানেও আমাদের, কিন্তু এটা বাক্যের শেষে বসবে, এবং আওয়ার বাক্যের মিডলে অথবা প্রথমে বসে। সো দেখেন, দিস ইজ আওয়ার কার, এটা হচ্ছে আমাদের গাড়ি। আওয়ার কার ইজ রেড, আমাদের গাড়ি হলো লাল। আওয়ার ফোন ইজ নিউ, আমাদের ফোন হলো নতুন। আওয়ার ফাদার ইজ হ্যাপি, আমাদের বাবা হলো সুখী। সো বাক্যের মাঝে বা প্রথমে। আওয়ার্স বাক্যের শেষে, দিস কার ইজ আওয়ার্স, এই গাড়িটা আমাদের। দ্যাট রেড কার ইজ আওয়ার্স, ওই লাল গাড়িটা আমাদের। দ্য ব্লু ব্যাগ ইজ আওয়ার্স, নীল গাড়িটা হচ্ছে আমাদের। দেয়ার মানে তাদের। দিস ইজ দেয়ার কার, এটা হচ্ছে তাদের গাড়ি। দেয়ার কার ইজ রেড, তাদের গাড়ি হলো লাল। দেয়ার ফোন ইজ নিউ, তাদের ফোন হলো নতুন। their father is happy, তাদের বাবা হচ্ছে সুখী। এই there আর THERE নিয়ে কনফিউজড হয় না, ওইটা কিন্তু জেনারেল সেন্সে কিছু একটা আছে যে there is a laptop on the table, আর এই there হচ্ছে তাদের কিছু একটা। ওকে, ধরেন আপনার পাশের বাসায় যারা থাকে তাদের একটা নীল গাড়ি আছে, সো দিস ইজ their red car, এটা হচ্ছে তাদের লাল গাড়ি। বুঝতে পেরেছেন? মানে তাদের কিছু একটা। theirs একই জিনিস বাক্যের শেষে হলে, this car is theirs, এই গাড়িটা হচ্ছে তাদের। that red car is theirs, এই লাল গাড়িটা হচ্ছে তাদের। the blue bag is theirs, এই নীল ব্যাগটা হচ্ছে তাদের। it's হচ্ছে এটার, এবং it's শুধু বাক্যের প্রথমেই বসে অথবা মাঝে বসে। ওকে, সো it's কখনো শেষে বসে না, এটা একটু শিখে রাখেন। কখনো আমরা বাক্যের শেষে it's ব্যবহার করে থাকি না। তো দেখেন, এই একটা it's আছে। this is its food, মানে এটা কোনো একটা প্রাণীর খাবার হতে পারে। this is its food, এটা হলো এটার খাবার, একটা প্রাণীর কথা বোঝাচ্ছে। its color is red, একটা কুকুরের কলার রেড বা লাল, তো its color is red বলতে পারেন। এখন একটা ফোনের ব্যাপারে বলতে পারেন its screen is broken, এটি দিয়ে বস্তুও তো বোঝায়, রাইট? তো its screen is broken মানে এটার স্ক্রিনটা ভেঙে গিয়েছে। তো আমার ল্যাপটপের স্ক্রিন ভেঙে গেলে আমি দোকানে নিয়ে বলবো its screen is broken, এটার স্ক্রিনটা ভাঙা। its charger is lost, মানে এটার চার্জার হারিয়ে গিয়েছে, এটার চার্জার। তো এই যে ল্যাপটপে একটা চার্জার আছে না, its charger is lost, মানে এটার কিছু একটা। বুঝতে পেরেছেন? তারপর its keyboard, ধরেন আমার ল্যাপটপের কিবোর্ড যদি চলা বন্ধ করে দেয়, তাহলে আমি দোকানে নিয়ে বলবো its keyboard is not working, ওয়ার্কিং মানে কাজ করছে, not working মানে কাজ করছে না। আমরা সামনে পজিটিভ নেগেটিভ শিখবো, বাট আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবং লাস্টলি এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারো নামের সাথে অ্যাপোস্ট্রফি এস দিলে বোঝায় যে রিফাতের, এরকম একটা অর্থ। তো বাংলায় আমরা কি বলি? বলি না এটা রিফাতের গাড়ি। এই যে তেরটা, রিফাতের, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস ইংলিশে, রিফাতস বলি আমরা, আর বাংলায় রিফাতের।
ওকে, সো দিস ইজ রিফাতস ফোন মানে এটা রিফাতের ফোন। দ্যাট ইজ রিফাতস কার, ওইটা হলো রিফাতের গাড়ি। তারপর লিলিজ মানে লিলির কিছু একটা, দিস ইজ লিলিজ ফোন, এটা হচ্ছে লিলির ফোন। দ্যাট ইজ লিলিজ কার, ওইটা হচ্ছে লিলির গাড়ি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো কোনো মানুষের বা কোনো জায়গার বা কোনো কিছুর নাম যদি থাকে এবং ওইটার যদি কিছু একটা মালিকানা বোঝাতে চান, শুধু অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। যেরকম বাংলাদেশের ক্যাপিটাল, বাংলাদেশের ক্যাপিটাল রাইট ইজ ঢাকা, হলো ঢাকা। তো বাংলাদেশের যেটা ওইটা অ্যাপোস্ট্রফি এস বসবে। বাংলাদেশের ক্যাপিটাল ইজ ঢাকা, বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা। তো বাংলাদেশের কিছু একটা মালিকানা আসতেছে, ওই জন্য অ্যাপোস্ট্রফি এস বসে। তো আশা করি বুঝতে পেরেছেন। দিস ইজ তানভীরস ল্যাপটপ, এটা তানভীরের ল্যাপটপ। অলরাইট, মুভিং অন। অলরাইট গাইস, তো এই ক্লাসের প্র্যাকটিসটা কি একটু দেখে ফেলি। এই পিডিএফটা ডাউনলোড করে এই প্র্যাকটিসটা আপনারা করবেন। এখানে ব্যাগ লেখা আছে না, বলবেন দিস ইজ মাই ব্যাগ, দিস ব্যাগ ইজ মাইন। তারপর আওয়ারে চলে যাবেন, দিস ইজ আওয়ার ব্যাগ, দিস ব্যাগ ইজ আওয়ার্স। দিস ইজ ইয়োর ব্যাগ, দিস ব্যাগ ইজ yours. দিস ইজ ইটস ব্যাগ, দিস ইজ লিলিজ ব্যাগ, দিস ইজ হিজ ব্যাগ, দিস ব্যাগ ইজ হিজ। দিস ইজ হার ব্যাগ, দিস ব্যাগ ইজ হার্স। দিস ইজ দেয়ার ব্যাগ, দিস ব্যাগ ইজ দেয়ার্স। দিস ইজ রিফাতস ব্যাগ। এভাবে করে বলে যাবেন। প্র্যাকটিসটা বুঝেছেন? এভাবে করে ইংলিশটা আপনার মুখে চলে আসবে। প্র্যাকটিসগুলো না করলে কিন্তু আসবে না গাইস। সো ক্যাপের ক্ষেত্রে সেম জিনিস করবেন, সবগুলো বাসায় করে যাবেন এভাবে। তো কিভাবে প্র্যাকটিস করবেন অ্যাগেন আরেকবার একটু দেখিয়ে দেয়। This is my cap, this cap is mine. This is our cap, this cap is ours. This is your cap, this cap is yours. বুঝতে পেরেছেন? এভাবে সবগুলো কমপ্লিট করবেন। Alright guys, so that is the practice. Moving on. তো এখানে অ্যাডিশনাল কয়েকটা জিনিস দিয়ে দিয়েছি আমি। তো এই লোকটা বলছে this is my car, এটা হচ্ছে আমার গাড়ি। It is yellow, এটা হচ্ছে হলুদ। It has blue windows, এটার আছে, it has blue windows, এটার নীল উইন্ডো বা জানালা আছে। This is Samiha's car, এই যে দেখ এটা হচ্ছে সামিহার গাড়ি। It is blue, এটা হচ্ছে নীল। It has no windows, এটার দেখেন কোনো জানালা নেই। This is Nasif's car, এটা হচ্ছে নাসিফের গাড়ি। It is black, এটা হচ্ছে কালো। Its windows are black, এটার উইন্ডোজ, এটার জানালাগুলো হলো, যেহেতু উইন্ডোজ লেখা আর বসতেছে, ওকে, এটার উইন্ডোগুলো হলো, প্লুরালের ক্ষেত্রে আর বসে, এটা আমরা জানি। সো ইটস উইন্ডোজ আর ব্ল্যাক। This is his basketball, এটা হচ্ছে তার বাস্কেটবল। It is orange and round, এটা হচ্ছে কমলা কালারের এবং রাউন্ড মানে গোলাকার। This is my phone, এটা হচ্ছে আমার ফোন। It is a new phone, এটা একটা নতুন ফোন। Its screen is broken, এটার স্ক্রিনটা হলো ভাঙা, ভেঙে গিয়েছে এরকম একটা অর্থ, এটা হচ্ছে broken। তো কোনো কিছু ভাঙা, এটার ইংলিশ হচ্ছে broken, ওকে। সো its screen is broken, এটার স্ক্রিনটা হলো ভাঙা। অলরাইট গাইস, তো ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা লাস্টে কয়েকটা এডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার শিখবো। তো I know মানে আমি জানি অথবা আমি চিনি। তো দুইটা অর্থই হতে পারে। আই নো দিয়ে আপনি আমি জানি কিছু একটা বলতে পারেন, অথবা আমি চিনি কাউকে এটাও বলতে পারেন। আই নো হেম, হি ইজ আ পুলিশম্যান। তো এখানে আমি চিনি বলা হচ্ছে। আই নো হেম মানে আমি তাকে চিনি। হি ইজ আ পুলিশম্যান, সে হলো একজন পুলিশম্যান। হিজ নেম ইজ রফিক, এই যে দেখেন হিজ মালিকানা এসেছে, তার নাম। হিজ নেম ইজ রফিক। আই নো হি ইজ আ গুড ম্যান, এটা হচ্ছে আমি জানি, ওকে। তো আই নো আমি জানি, হি ইজ আ গুড ম্যান, সে হলো একটা ভালো লোক। আই নো আমি জানি দ্যাট, সেন্টেন্সের মাঝখানে যদি দ্যাট বসে সেটার অর্থ যে, ভেরি ইম্পর্টেন্ট। আই নো দ্যাট মানে আমি জানি যে হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ, মানে সত্যি কথা বলে। আই নো আই ক্যান ডু দিস ম্যাথ, আমি জানি, এখানে জানি অর্থ এসেছে। আই নো আমি জানি, আই ক্যান ডু দিস ম্যাথ, আমি এই অঙ্কটা করতে পারি। আই হ্যাভ এন এক্সাম টুমরো, আমার আছে একটা পরীক্ষা কালকে। আই নো আমি জানি, আই ক্যান পাস দি এক্সাম, আমি পরীক্ষায় পাস করতে পারি। আই নো আমি জানি, আই উইল গেট 100 মার্কস, আমি পাবো। সো গেট মানে পাওয়া, উইল গেট মানে পাবো। আই উইল গেট 100 মার্কস, আমি জানি আমি 100 মার্কস পাবো। এখানে লিখে দিয়েছি, এখানে দ্যাট মানে যে। তো বাক্যের মাঝখানে দ্যাট থাকলে বুঝে নেবেন এটার অর্থ যে, এবং আরেকটা দ্যাট হচ্ছে ওইটা। অলরাইট গাইস, তো এগুলো আমরা আগেও একটু পড়েছি। আই লাইক টু মানে আমি কিছু করতে পছন্দ করি। আই ডু নট লাইক টু মানে আমি কিছু করতে পছন্দ করি না। আই হেট টু মানে আমি কোনো কিছু করতে ঘৃণা করি। আই ডু নট লাইক টু কিন্তু নেগেটিভে, নেগেটিভে কোন রুল অনুযায়ী নিতে হয়, কিভাবে নেবেন, সামনে ক্লাস আছে। এখন শুধু আমি এমনি একটু দিয়েছি, কিন্তু সামনে আমরা ইন ডিটেল এগুলো শিখবো। রাইট, সো দেখেন এই বিষয়টা বলছে আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক টু স্টাডি, আমি লেখাপড়া করতে পছন্দ করি। আই লাইক টু ডু, আমি কিছু করতে পছন্দ করি। মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক আমি করতে পছন্দ করি। এবং শেষে আই লাইক ম্যাথ, শুধু আমি কিছু পছন্দ করি ওইটা বলছে, আই লাইক ম্যাথ।
আই ডু নট লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু স্টাডি, ডোন্ট হচ্ছে ডু নটের শর্ট ফর্ম, এভাবে করে লেখা হয়ে থাকে, একই কথা। আই ডোন্ট লাইক টু স্টাডি, আই ডোন্ট লাইক টু ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতে পছন্দ করি না। আই ডু নট লাইক ম্যাথ, আমি অঙ্ক পছন্দ করি না। তো দেখেন, আই লাইক ম্যাথ মানে আমি অঙ্ক পছন্দ করি বা কিছু পছন্দ করি। আই লাইক ড্যাশ, আমি কোনো কিছু পছন্দ করি না। আই ডোন্ট লাইক ড্যাশ। এবং শেষেরটা হচ্ছে আই হেট টু রিড বুকস, আমি বই পড়তে ঘৃণা করি। আই হেট টু স্টাডি, আমি লেখাপড়া করতে ঘৃণা করি। আই হেট টু ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতে ঘৃণা করি। আই হেট ম্যাথ, আমি অঙ্ক ঘৃণা করি। এখন আপনি হেট টু রিড না বলে আই হেট রিডিং বলতে পারেন, যেটা আমরা লাইকের ব্যাপারেও জানি। যেরকম আই লাইক রিডিং বুকস, আই হেট রিডিং বুকস। হেট টু রিড খুব বেশি বলা হয়ে থাকে না, হেট রিডিং মানে হেটের পরে টু না দিয়ে একবারে ভার্ব বসে সাথে আইএনজি লাগানো যে ফর্মটা ওইটাই ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে দেখেন, সেটাই আমি শেষ স্লাইডে দিয়ে দিয়েছি। সো আই লাইক ভার্বিং, আই ডু নট লাইক ভার্বিং, আই হেট ভার্বিং। লাইকের পরে টু দিলে ভার্বের সিম্পল ফর্ম বসে, যেটা আমরা অনেকবার অলরেডি শিখে এসেছি। লাইকের পর টু দিলে ভার্বের সিম্পল ফর্ম বসে, যেরকম আই লাইক টু রিড। আর লাইকের পরে টু না দিলে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। আই লাইক টু রিড অথবা আই লাইক রিডিং, ওকে? কিন্তু আই লাইক টু রিডিং হবে না, ওইটা ভুল। তো এই যে দেখেন, আই লাইক টু রিড, আই লাইক রিডিং। আই লাইক টু ইট রাইস, আই লাইক ইটিং রাইস, একই কথা। সো আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক স্টাডিং, আমি লেখাপড়া করতে পছন্দ করি। আই লাইক ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতে পছন্দ করি। আই ডু নট লাইক রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি না। আই ডোন্ট লাইক স্টাডিং, আমি লেখাপড়া করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতে পছন্দ করি না। এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি এটা ব্যবহার করেন। আই হেট টু বলার দরকার নেই। আই হেট রিডিং বুকস, আমি বই পড়তে ঘৃণা করি। আই হেট স্টাডিং, আমি লেখাপড়া করতে ঘৃণা করি। আই হেট ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতে ঘৃণা করি। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, পিডিএফটা ডাউনলোড করে নিন, পরীক্ষাগুলো দেন। আশা করি সবগুলো পরীক্ষা দিচ্ছেন এবং আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।